14 ডিসেম্বর 2001 আফগানিস্তানের তোরা বোরা পাহাড়ের গভীরে সিআইএর একটি স্ট্রাইক টিম ঢুকে পড়েছিল এক অস্বাভাবিকভাবে নীরব সেফ হাউসে। দলটি নিচু হয়ে দ্রুত এগোচ্ছিল, অস্ত্র হাতে প্রস্তুত, চোখ চারদিকের প্রতিটি কোণ স্ক্যান করছিল, কিন্তু কোনো হুমকি পাওয়া গেল না। আর কিছু ছোটখাটো চিহ্ন যা বলছিল কয়েক মিনিট আগেও এখানে কেউ ছিল। ঘরের পেছনের দিকে একটি ল্যাপটপের স্ক্রিন তখনও জ্বলছিল, একটি চেয়ার পিছনের দিকে ঠেলে রাখা, সামান্য কাঁধ হয়ে। মনে হচ্ছিল যেন কেউ হঠাৎ দ্রুত উঠে দাঁড়িয়েছিল। এই প্রায় ধরা পড়ে যাওয়া ঘটনা নতুন কিছু ছিল না, এর আগেও এমন ঘটেছে কান্দাহারের গেস্ট হাউসে, স্পিনবোল্লাকের মতো সীমান্ত শহরে, আর পরে পাকিস্তান জুড়ে থাকা বিভিন্ন সেফ হাউসে। প্রতিবারই যখন ঘেরা শক্ত হয়ে আসত, সে কোনো না কোনোভাবে ফসকে যেত। এই সময়ের মধ্যে সিআইএ টিম আর নেভি সিলসরা ঠিক বুঝে গিয়েছিল তারা আসলে কোন ভূতটাকে তাড়া করছে। সেই ভূতের নাম আবু জুবাইদা। সাধারণ মানুষের কাছে তার নামের তেমন কোনো অর্থ ছিল না, কিন্তু গোয়েন্দা সংস্থাগুলোর কাছে তার নাম ছিল সর্বত্র। কেউ কেউ বিশ্বাস করত তিনি আল কায়েদার প্রধান অপারেশনস কর্মকর্তা, অন্যরা মনে করত তিনি ছিলেন সংগঠনের নিয়োগকর্তা ও প্রবেশদ্বার রক্ষক। কেউই ঠিক নিশ্চিতভাবে জানত না তিনি আসলে কি করতেন। তবে একটি বিষয় নিশ্চিত ছিল, তিনি ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর প্রতিবারই যখন তাকে ধরার চেষ্টা করা হতো তিনি অদৃশ্য হয়ে যেতেন। কে এই আবু জুবাইদা? কিভাবে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত তাকে ধরতে সক্ষম হলো? আর ধরা পড়ার পর তার সঙ্গে কি ঘটেছিল? যুক্তরাষ্ট্র কেন তাকে ধরতে এতটাই মরিয়া ছিল তা বুঝতে হলে জানতে হবে তিনি আসলে কে ছিলেন। কেন 9/11-এর আগেও বিশ্বের প্রায় প্রতিটি বড় গোয়েন্দা সংস্থা তার পেছনে লেগেছিল। তিনি জন্মগ্রহণ করেন সৌদি আরবে। এমন এক সময়ে তিনি বড় হন যখন তরুণরা সোভিয়েতদের বিরুদ্ধে লড়াই করতে আফগানিস্তানে মুজাহিদিনদের সঙ্গে যোগ দিতে ঢলে পড়ছিল। তিনি কোনো ফ্রন্টলাইন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন তার চেয়েও অনেক বেশি মূল্যবান। তিনি সংগঠিত করতেন, নিয়োগ করতেন এবং পুরো ব্যবস্থা গড়ে তুলতেন। সোভিয়েতদের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়ে যখন লক্ষ্য বদলে গেল একটি বৈশ্বিক নেটওয়ার্ক গড়ে তোলার দিকে, যার নাম আল কায়দা, তখন আবু জুবাইদা হয়ে ওঠেন সংগঠনটির অন্যতম প্রধান সমন্বয়কারী। তিনি আফগানিস্তানের কালদান ট্রেনিং ক্যাম্প পরিচালনায় সহায়তা করেছিলেন, যে ক্যাম্পে বিশ্বের নানা দেশ থেকে হাজার হাজার বিদেশি যোদ্ধা প্রশিক্ষণ নিতে আসত। তিনি প্রশিক্ষণার্থীদের তালিকা রাখতেন এবং সিদ্ধান্ত নিতেন কে যথেষ্ট বিশ্বাসযোগ্য আর কে নয়। মাত্র 22 বছর বয়সে আবু জুবাইদা হয়ে ওঠেন পৃথিবীর অন্যতম বিপজ্জনক সংগঠনের গেটকিপার। এরপর আসে 9/11 এবং যুক্তরাষ্ট্র তার গুরুত্ব আরও বাড়িয়ে তোলে। তাকে আখ্যা দেওয়া হয় আল কায়েদার চিফ অফ অপারেশনস, একজন সিনিয়র লিউটেন্যান্ট এবং ওসামা বিন লাদেনের শীর্ষ নিয়োগকর্তা। কিছু রিপোর্টে বলা হয় তিনি হামলার অর্থ ও লজিস্টিক্স সামলাতেন। অন্যরা বলতো তিনি ভবিষ্যৎ হামলার পরিকল্পনাকারী ছিলেন। তাদের বিশ্বাস ছিল যদি তাকে ধরা যায় তবে আল কায়েদাকে পরাস্ত করা যাবে। কিন্তু সিআইএ কর্মকর্তারা তখনও বুঝতে পারেননি তাকে ধরা প্রায় অসম্ভব হবে। 1990-এর দশক থেকেই সিআইএর নজর ছিল কালদানের দিকে, যে ক্যাম্পটি আবু জুবাইদা তদারকি করতেন। তারা জানত সেখানে উচ্চ পর্যায়ের অপারেটিভরা যাতায়াত করে। তারা হামলার পরিকল্পনাও করেছিল, কিন্তু প্রতিবারই যখন বিশেষ বাহিনী অভিযানের প্রস্তুতি নিলেই ক্যাম্প খালি হয়ে যেত। সদস্যরা পাহাড়ে মিলিয়ে যেত, ভবন পরিষ্কার করা হতো, ডকুমেন্ট পুড়িয়ে ফেলা হতো। মনে হতো যেন ভেতরের কেউ সব আগেই জেনে যেত। 9/11-এর পর যখন মার্কিন বাহিনী অবশেষে কালদানে পৌঁছায়, তারা দেখতে পায় ক্যাম্প পরিত্যক্ত, তাঁবু নামানো, যোদ্ধাদের পায়ের ছাপ পাহাড়ের দিকে চলে গেছে। নোটবুক, ঘুমোনোর ম্যাট, ভুয়ো পরিচয়পত্র সব পাওয়া গেল, কিন্তু একজনও গুরুত্বপূর্ণ লক্ষ্য নয়। তারা কয়েকদিন দেরি করে ফেলেছিল। আবু জুবাইদা চলে গিয়েছিল। এটাই ছিল ব্যর্থতার শুরু। এরপর এটি একটি ধারাবাহিক প্যাটার্নে পরিণত হয়। প্রতিবার যখন যুক্তরাষ্ট্র কাছে আসে তিনি অদৃশ্য হয়ে যেতেন। তারা পাহাড়ে থামেনি। কালদান দূরবর্তী ছিল, কিন্তু শহরগুলো নাকি আলাদা হওয়ার কথা। পেশোয়ার ও করাচির মতো জায়গায় সিআইএ মনে করেছিল সোর্স, ফোন ইন্টারসেপ্ট ও নজরদারি ব্যবহার করে তাকে ধরা সহজ হবে। তারা তার সঙ্গে যুক্ত কুরিয়ারদের অনুসরণ করল, সেফ হাউস নজরদারিতে রাখল, জনাকীর্ণ রাস্তায় গাড়ি পিছু করল। একটি অভিযানে এজেন্টরা এক কুরিয়ারকে অনুসরণ করে একটি ব্যস্ত এলাকায় পৌঁছায়। প্রতিটি রাস্তায় দল বসানো হয়। একটি গাড়ি এসে থামে, একজন ভেতরে ওঠে। গাড়িটিকে খুব কাছ থেকে অনুসরণ করা হচ্ছিল।
তারা হামলার জন্য প্রস্তুত। হঠাৎ গাড়িটি থামে, একটি ভিড় রাস্তায় ঢুকে পড়ে। আরেকটি গাড়ি এসে পাশে থামে। এক মুহূর্তে পরিচয় বদলে যায়, মানুষ বাজারের ভিড়ে মিশে যায়। এজেন্টরা এগোতেই আবু জুবাইদা উধাও। গাড়িতে পাওয়া যায় এক অচেনা মানুষ। কোনো গুলি নয়, কোনো ধাওয়া নয়, শুধু প্রিসিশন, প্রশিক্ষিত কাউন্টার সার্ভেলেন্স, ডিকয়, বিকল্প পথ, দ্রুত প্রস্থান, মানব ঢাল সবই ব্যবহার করত সে তাড়া দেওয়ার খেলাটা গোয়েন্দা সংস্থার মতোই ভালো জানত। প্রতিবারই যখন মনে হতো পরিষ্কার সূত্র পাওয়া গেছে, তা হঠাৎ ঠান্ডা হয়ে যেত। 9/11-এর পর চাপ ছিল ভয়াবহ। যুক্তরাষ্ট্র ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর হামলার শিকার হয়েছে। সরকার চাইছিল নাম, উত্তর আর দ্রুত ফলাফল। সব সংস্থা মরিয়া হয়ে চেষ্টা করছিল বোঝার কিভাবে 19 জন হাইজ্যাকার নিরাপত্তা এড়িয়ে গেল, কিভাবে হামলার অর্থায়ন ও সমন্বয় করা হয়েছিল, এবং কে পরবর্তী হামলার পরিকল্পনা করছে। ভার্জিনিয়ায় একটি নামই বারবার শোনা যাচ্ছিল, আবু জুবাইদা। তিনি আর শুধু টার্গেট ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন এক অবসেশন। আবু জুবাইদা হয়ে ওঠেন ভীতিকর প্রতীক, আর তাকে ধরতে তারা যে কোনো কিছু করতে প্রস্তুত ছিল। বছরের পর বছর ধরে একের পর এক ব্যর্থ চেষ্টার পর শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র তাদের কৌশল বদলানোর সিদ্ধান্ত নেয়। সতর্কতার ধারণা জানালার বাইরে ছুঁড়ে ফেলা হয়, আর সরকারি সংস্থাগুলোতে অর্থায়নের স্রোত বইয়ে দেওয়া হয়। আবু জুবাইদা তখন নেটওয়ার্কের সবচেয়ে মূল্যবান ব্যক্তিদের একজন হিসাবে বিবেচিত হচ্ছিল। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বিশ্বাস করেছিল তাকে ধরতে পারলে পুরো সিস্টেমটাই ভেঙে পড়তে পারে। তারা বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে, বিশেষ করে পাকিস্তানি গোয়েন্দাদের সঙ্গে আরও আগ্রাসীভাবে কাজ শুরু করে। সাবেক সিআইএ কর্মকর্তা জন কিরিয়াকু ছিলেন এই ধরপকড় অভিযানের শীর্ষে। আমরা নদীর ওপার থেকে থাকা আমাদের বন্ধুদের কাছ থেকে খবর পাই যে আবু জুবাইদা দেশের ভেতরেই কোথাও আছে, তাকে ধরতেই হবে। আমি বললাম, বন্ধুরা, এই দেশটা তো টেক্সাসের মতো বিশাল, এখানে 15 কোটি মানুষ, এর মানে কি সে পাকিস্তানে কোথাও আছে? এটা তো ধরার মতো তথ্যই নয়। তখন আমার এক বন্ধু ছিল যে সিআইএর শীর্ষ টার্গেটিং অ্যানালিস্টদের একজন। আমরা দুজনেই কাউন্টার টেরোরিজম সেন্টারে একসঙ্গে কাজ করেছি। আমি যখন হেডকোয়ার্টারে ছিলাম, প্রতিদিন লাঞ্চের সময় আমরা একসঙ্গে হাঁটতে বেরোতাম। অপারেশন, আইডিয়া, ওরা তোমাকে কি করতে বলছে, তুমি কি করতে চাও, এসব নিয়েই কথা হতো। আমি তাকে ফোন করে বলি, তুমি কি যত তাড়াতাড়ি সম্ভব একটা প্লেনে চড়ে পাকিস্তানে আসতে পারবে? ফাঁকটা সংকুচিত করতে একজন টার্গেটিং অ্যানালিস্ট একটি বোর্ডের মাঝখানে আবু জুবাইদার নাম লাগান, আর চারপাশে জড়ো করা হয় সংগৃহীত সব তথ্য। 1 সপ্তাহের মধ্যেই বোর্ডটা ঘন মাকড়সার জালের মতো হয়ে ওঠে। তবুও অ্যানালিস্ট সর্বোচ্চ যা করতে পারলেন তা হলো তার অবস্থানকে 14টি সম্ভাব্য জায়গায় নামিয়ে আনা। পরিকল্পনাটা কাগজে কলমে খুব সহজ ছিল। 14টি জায়গাতেই একসঙ্গে অভিযান চালানো হবে। জন কিরিয়াকু যুক্তরাষ্ট্র থেকে বিপুল অঙ্কের অর্থায়ন চান, এবং তার বিস্ময়ের বিষয় তা খুব দ্রুতই অনুমোদিত হয়ে যায়। 14টি জায়গার বেশিরভাগই ছিল সাধারণ আর নীরব, কিন্তু একটি জায়গা আলাদা করে নজরে পড়ে। ফাইসালাবাদে একটি বড় উজ্জ্বল হলুদ বাড়ি, যার প্রচণ্ড গরমেও সব শাটার শক্ত করে বন্ধ। ওটাকে তারা সাইড 12 হিসেবে চিহ্নিত করে এবং সেখানে অতিরিক্ত এজেন্ট নিয়োগ করে। এবার হামলার সময় রাত 2টোয় সব টিম একযোগে অভিযান করে। বড় হলুদ বাড়িটিতে গুলি চলে, সাইড 12 যোগাযোগে আসে। এই বিশৃঙ্খলার মধ্যেই একজন লোক পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করে। লোকটিকে উরু এবং কুচকিতে একাধিক গুলি লাগে, সে মাটিতে লুটিয়ে পড়ে। প্রথমে কেউ নিশ্চিত ছিল না সে কে, তার মুখ তাদের কাছে থাকা পাসপোর্ট ছবির সঙ্গে মেলেনি। কিন্তু তদন্তের পর কানের গঠন মিলিয়ে নিশ্চিত করা যায় আবু জুবাইদা মেঝেতে পড়েছিল, রক্তাক্ত কিন্তু জীবিত। সঙ্গে সঙ্গে অগ্রাধিকার বদলে যায়, গ্রেপ্তার নয়, এখন বাঁচানোই লক্ষ্য। তাকে দ্রুত পাকিস্তানি মাসরিক হাসপাতালে নেওয়া হয়, যেখানে সিআইএ কর্মকর্তারা সার্জেনদের ওপর নজর রাখছিলেন, নিশ্চিত করছিলেন যেন তাকে স্থিতিশীল রাখা হয়। কয়েকদিনের মধ্যেই তাকে গোপনে পাকিস্তান থেকে বের করে নেওয়া হয়। একটি বিমানে তুলে প্রথম ব্ল্যাক সাইট নামের গোপন কারাগারগুলোর একটিতে পাঠানো হয়। কোনো বিচার নয়, কোনো শিরোনাম নয়, কোনো সরকারি বিবৃতি নয়। আবু জুবাইদা নিয়ে প্রকাশ্য অনুসন্ধান এখানেই শেষ হয়, কিন্তু আসল ভয়ঙ্কর গল্পটা তখনই শুরু হয়। জিজ্ঞাসাবাদ শুরুর আগেই আবু জুবাইদা ব্ল্যাক সাইট নেটওয়ার্কে হারিয়ে যায়। এগুলো ছিল গোপন কারাগার, সরকারি নথির বাইরে থাকা, যুক্তরাষ্ট্র সরকারের নীরব অনুমোদনে পরিচালিত, আর প্রায়শই মাসুলিক গাছের ভিতরে লুকানো। বছরের পর বছর তদন্তে এমন জায়গার সন্ধান পাওয়া গেছে। পোল্যান্ড, রোমানিয়া, লিথুয়ানিয়া এবং আফগানিস্তানের একটি জায়গা যেটি সল্ট পিট নামে পরিচিত।
সিআইএর হেফাজতে যাওয়ার সঙ্গে সঙ্গে আবু জুবায়দার ভূমিকা বদলে যায়। সে আর ধরা না পড়া কোনো ছায়ামূর্তি ছিল না। সে হয়ে ওঠে রেন্ডিশন, ডিটেনশন এবং ইন্টারোগেশন প্রোগ্রামের প্রথম হাই ভ্যালু ডিটেনি। 9/11-এর পরের তীব্র আতঙ্কের সময় এই ব্যবস্থার জন্ম, যে ব্যবস্থায় যে কোনো উপায়ে বন্দীদের কাছ থেকে তথ্য আদায়কে বৈধতা দেওয়া হয়েছিল। আবু জুবাইদাকে যেসব পদ্ধতির মুখোমুখি করা হতো সেগুলোকে সিআইএ এনহ্যান্সড ইন্টারোগেশন টেকনিক্স বলতো। আইনের সংজ্ঞায় জটিল পর্যায়ে নিয়ে গিয়েছিল। 1 মাসে তাকে 83 বার ওয়াটারবোর্ড করা হতো। কখনো কখনো টানা প্রায় 100 ঘন্টা পর্যন্ত ঘুম বঞ্চিত রাখা হতো। দীর্ঘ সময় ধরে স্ট্রেস পজিশনে দাঁড় করানো হতো। দেওয়ালের সঙ্গে আছড়ে ফেলা হতো, যাকে ওয়ালিং বলা হতো। কখনো ছোট বাক্সে বন্দি করা হতো, যাকে কফিন বক্স কৌশল বলা হতো। জেরে চলাকালীন কখনো বন্দীদের রাখা হতো বরফ চিকল কক্ষে। আলো আর শব্দ নিয়ন্ত্রিত হতো, কখনো বিকট শব্দ আর তীব্র আলো, আবার কখনো সম্পূর্ণ অন্ধকার আর নিঃশব্দে। খাবারের পরিমাণ এত কম দেওয়া হতো যে বন্দীরা সবসময় ক্ষুধার্ত থাকত। প্রতিটি ধাপ ভেতরে ভেতরে নথিভুক্ত করা হতো, আর ব্যাখ্যা দেওয়া হতো আরেকটি হামলা ঠেকাতেই এসব দরকার। কাগজে কলমে সবই ছিল বৈধ, বাস্তবে নয়। বছর পরে সিআইএ জিজ্ঞাসাবাদের ভিডিও টেপগুলো ধ্বংস করে দেয়। তদন্ত শুরু হয় এবং অন্যান্য সরকারি সংস্থাও সন্দেহ প্রকাশ করতে থাকে এই ব্ল্যাক সাইটগুলোর ভিতরে আসলে কি ঘটেছিল। তারপর আসে প্রমাণ। সেনেট ইন্টেলিজেন্স কমিটির ডেমোক্রেট অপোজিশনদের সদস্যরা অভিযোগ করেন সংস্থাটি সন্দেহভাজদের নির্মমভাবে নির্যাতন করেছে, কংগ্রেস ও হোয়াইট হাউসকে বিভ্রান্ত করেছে। সেনেট ইন্টেলিজেন্স রিপোর্টে যেসব পদ্ধতির কথা লেখা হয়েছে সেগুলো ছিল নিষ্ঠুর এবং আমার মতে সেগুলো স্পষ্টতই নির্যাতনের শামিল। কিন্তু আসল প্রশ্নটা থেকেই যায়, এই প্রোগ্রাম কি আদৌ কাজ করেছিল? আবু জুবাইদার গ্রেপ্তারের বছরগুলোতে যুক্তরাষ্ট্র সরকার তার সম্পর্কে যে গল্প বলেছিল তা বদলাতে শুরু করে। যে মানুষটিকে একসময় আল কায়েদার শীর্ষ নেতা, অপারেশন প্রধান আর গেটকিপার বলা হয়েছিল, সে আসলে অন্যরকম ছিল। আবু জুবাইদা আসলে জিহাদি জগতের একজন স্বাধীন মধ্যস্থতাকারী ছিল। আমি তো ভেবেছিলাম সে আল কায়েদার নাম্বার 3। সত্যিই তাই, সে কখনো আল কায়েদায় যোগই দেয়নি। সে দক্ষিণ আফগানিস্তানে আল কায়েদার 2টি ট্রেনিং ক্যাম্প প্রতিষ্ঠা করেছিল। পাকিস্তানের পেশোয়ারে হাউস অফ মার্টায়ার্স নিরাপদ ঘাঁটি গড়ে তুলেছিল। সে আল কায়েদার লজিস্টিক্স লোক ছিল। ভুয়ো পাসপোর্ট, প্লেন টিকিট, নৌকার টিকিট, অস্ত্র, টাকা ট্রান্সফার সব কিছুর জন্যই তার কাছে যেতে হতো। কিন্তু সে কখনো আল কায়েদায় আনুষ্ঠানিকভাবে যোগ দেয়নি। ওসামা বিন লাদেনের প্রতি আনুগত্যের শপথও নেয়নি। প্রথম মূল্যায়নটাই যদি ভুল হয়ে থাকে, তাহলে আবু জুবাইদার ওপর চালানো নির্যাতন কতটা যোজ্য ছিল এবং কেন সে আজও বন্দী? একজন মানুষকে বিচার ছাড়া কতদিন আটক রাখা যায়? এই মুহূর্তে আবু জুবাইদা এখনও গুয়ান্টানামো বেতে আছে। 19 বছর পার হয়ে গেল। যুক্তরাষ্ট্র সরকার কখনোই তার বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করেনি। বছরের পর বছর নির্যাতন আর একটা জীবন কারাগারে নষ্ট হবার অপরাধী বোধ। অনেক লোকই ছিল কোনো অপরাধেই দোষী ছিল না। 8, 10, 12 বছর এইভাবে জীবন হারানো কোনো কিছুর বিনিময়, এটা অক্ষমনীয়। প্রেসিডেন্ট বদলে যায় কিন্তু ব্ল্যাক সাইট থেকে যায়।